হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতে আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো বন্ধুরা, আর দেরি না করে জলদি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভূপেন বাড়িতে পৌঁছানোর একটু আগেই নামল ঝড়ঝড়িয়ে বৃষ্টি। কাকভেজা হয়ে ওদের বাড়ির সামনে এসে দেখি ওর মোটরসাইকেলটা নেই। তার মানে আমাকে না নিয়েও চলে গেছে। এত রাগ হলো যে বলার মতো না। ছুটির দিন দুপুর বেলায় কোথায় ঘুমাব তার বদলে ভিজে গোসল করে রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন বাড়ির সবাই শুয়ে পড়েছে, ডাকাডাকি করলে কপালে বোকাছকা আছে। দুপুরটা এখানেই কাটাতে হবে। এ বাড়িতে ভূপেন ছাড়া ওর দিদি রিয়া থাকে, আর ওদের কাজের লোক গীতাদি। নাম ধরে বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু বোধ হয় বৃষ্টির জন্যই কেউই বের হলো না। ভূপেনের ঘরে ঢোকার একটা রাস্তা আছে। বাড়ির পিছন দিয়ে দরজা খুল না দেখে বাধ্য হয়ে ওই পথ দিয়ে বাড়ির পিছনে গেলাম। যদিও এখন একেবারে গোসল করে গেছে, কিন্তু বৃষ্টিটা এখন খারাপ লাগছে না। ভূপেনের পিছনের দিকের বারান্দার ছাদ টিনের, তার উপর বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে একটা অদ্ভুত সুন্দর শব্দ হচ্ছে। সরু গলি পেরিয়ে ঘরের পাশে এসেও ডাকলাম, কেউ সাড়া দিল না। উঠোনটা পেরিয়ে বারান্দায় উঠে যা দেখলাম তাতে চক্ষু চরকগাছ হয়ে গেল। রিয়াদে ঘরে বসে কাপড় কাচছে। বৃষ্টি আর কলের জলের শব্দে বোধহয় আমার গলা শুনতে পায়নি। রিয়া দিকের সম্পূর্ণ দেখা যাচ্ছিল, একটা সুতোও নেই। বিন্দু বিন্দু জলের ফোঁটা, ভেজা চুল ছড়িয়ে আছে পিঠ-মা কয়েক মুহূর্তের দেখা, কিন্তু তাতেও লাল সুতোর মাদুলি আর পায়ের কালো চুলের রাশি আমার চোখ এড়াল না। হঠাৎই রিয়াদের চোখ পড়ল আমার উপর। শিবলু, কি করছিস এখানে? লাফিয়ে উঠে আড়ালে চলে গেল ইয়াদি। আমি চোখ নামিয়ে নিলাম। আমি এক্ষুনি এসেছি। আমি অনেকবার ডাকলাম, কেউ সাড়া দিল না, তাই গলা কাঁপছে আমার। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চলে যা। আমি পুরো ভিজে গেছে দিদি। তাতে কি, জামা প্যান্টটা ওখানে ছেড়ে ভিতরে যা। ঘরে তোলে আছে, নিয়ে নে। ভয় নেই, ভিতরে কেউ নেই। একটা কথা ছিল কি, আমি একবার ভিতরে আসব। সারা গায়ে ধুলো লেগে আছে। কিছুক্ষণ চুপ করে রিয়াদে বলল, আয়। আমি আস্তে আস্তে ঘরে ঢুকলাম, মাথা নিচু করে। চৌবাচ্চা থেকে জল নিয়ে ঝাপটা মারল মুখে। তারপর ঘুরে বেরিয়ে আসার মুখে রিয়াদের গলা শুনলাম। ও কি হলো? ভালো করে ধুয়ে গা হাত পা। জামাই এখানেই ছেড়ে রাখা, আমি ধরে দিচ্ছি। এবার যেন অজান্তেই তাকিয়ে ফেললাম রিয়াদের দিকে। একটা ভেজা সাদা তুলে আগেকার ঢাকা, তাতে থেকেছে বটে, কিন্তু আকর্ষণ বেড়ে গেছে কয়েক গুণ। ভেজ আসার কারণে আরও স্পষ্ট হয়ে উঠেছে। কি হলো? তাড়াতাড়ি করো শিবলু। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব? আমি মাথা নিচু করে শার্ট আর গেঞ্জি খুলে মেঝেতে রেখে বেরিয়ে আসতে যাব। এমন সময় আবার রিয়াদে বলে উঠল, এটা ছেড়ে রেখে বেরিয়ে যা। আমি পিছন ফিরে আসছি। রিয়াদ সত্যি পিছন ফিরল কি না তা দেখার সাহস হলো না কোনো রকমে। তা থেকে নামানোর সময় আর এক বিপত্তি ঘটে। বৃষ্টিতে গায়ের সঙ্গে আটকে থাকা সবই নেমে গেল। তাড়াতাড়ি সেটা তোলার আগেই পিছনে খিলখিলিয়ে উঠল ইয়াদি। বেশ বুঝলাম তার সততা। শত তুললে আচমকায় মুখ ফসকে বেরিয়ে গেল, কথাটা বেশ করেছি। যা পালা। রিয়াদের গলার স্বরে একটা মজার আভাস পেলাম, ভয় শিরশিরানিটা একটু কাত। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, তাহলে কি রিয়াদ ইচ্ছা করে এখানে ঢুকতে দিল আমাকে? এক পায়ে ভর দিয়ে জিজ্ঞাসা করলাম, জেঠু জেঠিমা নেই? না, পুরনো বাড়িতে গেছে। গৌরী ইত্যাদি কোথায়? সকলের খোঁজ করছিস কেন? এমনি অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কেউ বলল না তো, তাই তো তুই সিনেমা দেখার সুযোগ পেলেই ফ্রিতে। তা বটে, তবে শুধু ট্রেলার। এরকম সিনেমার জন্য আমি ব্ল্যাকে টিকিট কাটতেও রাজি। আমার সাহস বাড়ছে ক্রমশ। পাকামি করিস না, যা ভাগ। ইয়াদি, কি একবার দেখাবে? মানে একবার দেখব তোমাকে। কি খুব ইচ্ছা করছে? বেরো এক্ষুনি প্লিজ দিদি, এরকম সুযোগ আর পাব না, দেখাচ্ছি মজা। এক ধাক্কায় আমাকে বের করে কল ঘরের দরজা বন্ধ করে দিল দিদি। আমি হতাশ হয়ে ঘুরে এলাম। ভূপেনের ঘর থেকে একটা তোয়ালে নিয়ে রাখলাম। ভূপেনের ঘরের বারান্দা থেকে নিচে দেখা যায়। এখানে বসে বেশ কয়েকবার আড়াল থেকে আমরা গৌরী তাদের পানি বের করা দেখেছি। বারান্দায় সরে এসে নিচের দিকে তাকিয়ে রইলাম। মিনিট 10 পরে স্নান সেরে বেরোনোর ইয়াদি, পরনে গামছা ছাড়া আর কিছু নেই। ওইভাবে উঠোন পেরিয়ে পিছনের দিকের দরজা বন্ধ করে উপরে উঠে এলো। আয়নার সামনে নিচু তুলে বসল ইয়াদি। আমি পাউডারের কৌটো থেকে হাতের তালুতে পাউডার ধরলাম।
তারপর রিয়াদের পিঠে দিলাম। আমি আস্তে আস্তে হাতটা নামালাম। তলাতে আটকে যাচ্ছে। রিয়া দিদি দিদি কিছু না বলে তোয়ালের গেটটা খুলে দিন। তারপর আমাকে ঠেলে সরিয়ে উঠে দাঁড়াতেই তোয়ালেটা শুকনো পাতার মতো খসে পড়ল। দেখবি বলছি না, দেখ। কি দেখবি? হাই, সত্যি কি দেখ? বুঝে উঠতে পারছিলাম না। এত কাছে একেবারে আদি সব কেমন গুলিয়ে গেল, যেন নিজের গায়ে চিমটি কেটে দেখতে ইচ্ছে করছে। স্বপ্ন দেখছে কি না চোখের সামনে একজন দেখাচ্ছে ভেবে পাচ্ছিলাম না। কি করব? থরথর করে কাঁপছে সারা শরীর। চোখ সব কিছু দেখতে চাইছে, কিন্তু কেন জানি না সাহস করে উঠতে পারছি না। কি হলো দেখবি না? নরম গলায় বলল ইয়াদি। টাকা টাকা বলছি। আমার দিকে আস্তে আস্তে চোখ খুললাম। রিয়াদিকে ভীষণ সুন্দরী লাগছে, সেটা বলাই বাহুল্য। টানা টানা চোখ, জোড়া ভ্রু, সব মিলিয়ে অনেকটা দক্ষিণী সিনেমার নায়িকাদের মতো দেখাচ্ছে। ভেজা চুল ছড়িয়ে আছে পিঠে ঘাড়ে। চুলের মধ্যে ঘাড়ে কাঁধে এখনও জলের ফোঁটা লেগে রয়েছে। রিয়াদের চোখে চোখ পড়তেই চোখ নামালাম নিচের দিকে। এবার আমি সরাসরি সব কিছু দেখতে পাচ্ছি। রিয়াদের গায়ের রঙের তুলনায় বেশ পরিষ্কার, তবে তা দক্ষিণী নায়িকাদের মতো বেশ বড় হয়, যেন অনেকটা মধ্যে আকর্ষণকে উপেক্ষা করে আকর্ষণ করছে আমাকে। রিয়াদের কথা শুনে আমার সম্বিত ফিরল। তাকালাম ওর মুখের দিকে। কি রে, বললি না তো কেমন খুব সুন্দর? একটু ধরো, পারমিশন নিচ্ছিস? যদি দাও। আমার মাথার চুল খামচে ধরে রেখেই বলল, ওরে বাদর, ধর, যা খুশি করো। বুঝিস নাকি কিছু? আমি খুশিতে থাকতে না পেরে দুই হাতে দুইটা ধরলাম। আমার মনে হলো পিছলে বেরিয়ে গেল বুঝি। ইদ্ধি বলে উঠল আস্তে, শিবলু, শরীর অনেক সময় আছে, তাড়াহুড়ো করিস না, তাহলে তোর ভাল লাগবে না, আমারও না। আমাকে বিছানার কাছে নিয়ে এলো রিয়াদি। তারপর একটা ততক্ষণে আমার কলাগাছ। এবার বিছানায় শুয়ে পড়েও বলল, নে যা দেখবি দেখ। আমি এবার নিচে মনোনিবেশ করলাম। নিচ থেকে নেমে এসেছে হালকা চুলের রেখা, সেটাই নিচে নেমে বেশ ঘন জঙ্গল তৈরি করেছে। আমি হাত দিয়ে তার মধ্যে বিলি কাটতে লাগলাম। রিয়াদে নড়ে ওঠে, শক্ত হয়ে গেল। মেঘের জন্য ঘরে আলো কম, তাছাড়া জানালার পর্দাগুলো টাঙানো, তাই বিশেষ কিছু দেখতে পেলাম না। আন্দাজে আরও গভীরে নিয়ে গেলাম। এতদিনের সিনেমার ম্যাগাজিন দেখার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে আন্দাজ করার চেষ্টা করছিলাম। নামলাম নরম একটা খাজের মধ্যে। রিয়া দিয়ে চোখ বুজে ফেলেছে, শ্বাস পড়ছে ঘন ঘন। বেশ বুঝেছি ও খুব এনজয় করছে। তাড়াহুড়ো করার কোনো মানে হয় না। আমি এবার আমার নামিয়ে আনলাম। ভাল লাগছে দিদি। হঠাৎ আমার বাথরুম চাপ দেওয়ায় রিয়াদকে বললাম, ইয়াদি বাথরুম যাব? কি বাথরুম? এখন প্লিজ, খুব জোরে পেয়েছে। এখন নিচে নামতে হবে না, এদিকে আয়। বাধ্য ছেলের মতো রিয়াদকে অনুসরণ করলাম। বারান্দার এক কোণে এসে পাল্লাটা খুলে দিল আর বলল, এখানে করেনি, বৃষ্টিতে ধুয়ে যাবে। বারান্দায় দিকটা গাছে ঘেরা, তাছাড়া বৃষ্টির তোড়ে এখন চারদিক সাদা হয়ে আছে। গ্রিলের ফাঁক দিয়ে গলিয়ে দিলাম। হঠাৎ পিঠে নরম কিছু দেখলাম, পিছন থেকে আমাকে জড়িয়ে ধরেছে ইয়াদি। কাজ মিটিয়ে জানালা বন্ধ করে দিলাম। রিয়াদি আমাকে ওইভাবে ধরে ধরেই ঘর পর্যন্ত এলো। কিরে, ভালো লাগল দেখে? খুব কোনো ক্রমে বললাম আমি। যদি ভালো কাজ করতে পারি তাহলে পরেও কাজ করার সুযোগ দিদি করে দেবে। তারপর থেকে আমরা এখনো ওঠেনি। আমি প্রশ্ন করলাম, ভূপেন কখন ফিরবে? 5:30টার আগে নয়, তোদের ম্যাচটা আজ হচ্ছে না? ভূপেন বাকিদের সাথে সিনেমায় গেছে, গৌরী ইত্যাদি ওখানে গেছে। তুমি জানতে আমি এসব? না তো তাহলে কি? তাহলে এত সুযোগ করে দিলে আমাকে। তুই তো বারান্দাতেই আমাকে দেখে নিয়েছিস, আর আড়াল করে কি লাভ? বাথরুমে তুলে দেখে খুব লোভ হলো। চান করতে করতে ভাবছিলাম কি করব, শেষ পর্যন্ত করে ফেললাম। সত্যিই তুমি খুব সুন্দর ইয়াদি। তুইও। সব দেখি নাম। কেন? বাথরুমে যাব? আমিও যাব। তাহলে যা, আগে ঘুরে আয়। আমি যাব না, তুমি করবে সেটা দেখতে যাব। ব্যাট যাবে তুমি তো আমার দেখলে না, আমি দেখব না। অনেক অনুরোধ শেষ পর্যন্ত রাজি করলাম রিয়াদিকে। এর আলো জ্বালিয়েও আমার মুখোমুখি বসল। তারপর চোখ বন্ধ করে শুরু করল। ঝর্ণার মতো জলের ধারা বেরিয়ে এলো, প্রথমে অল্প, তারপর গল্প নিয়ে। ইয়াদি, কি চান করবে? একসাথে করব, তবে আজ না, অন্য দিন। তুই উপরে যা, আমি আসছি। যাক, তাহলে ভবিষ্যতেও সুযোগ আছে। এটুকু নিয়ে আবার উপরে উঠে এলাম আমি। দ্বিতীয় সুযোগটাও আচমকাই এলো। 2 দিন আগে রিয়াদে হঠাৎ আমার বাড়ি এসে হাজির।
সোজাসুজি একেবারে মার কাছে। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, তারপর আড়ি পেতে দুজনের কথা শুনলাম। সে কি রে, কবে হলো? কাল রাতে ফোন এসেছিল। সকালেই মা, বাবা আর ভাই চলে গেছে একেবারে হঠাৎ। তো তা বটে, বাড়ি তো আর ফাঁকা রাখা যাবে না। তাছাড়া আমার টিউশনগুলোও আছে, তাই আমাকে থাকতে হলো। তুমি একটু শিবলুকে বলো ওর খুব অসুবিধা না হলে যেন এই 3 দিন যদি রাতটুকু আমাদের বাড়িতে গিয়ে থাকে। অসুবিধা আবার কিসের? দিনরাত আড্ডা মেরে বেড়াচ্ছে। ওকে কি আমি একবার জিজ্ঞাসা করব? না না, তোকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। ও যাবে তাহলে বলো রাতের খাওয়াটা আমার সাথে খেয়ে নেবে। আমাদের তো কাজের লোক রান্না করে দিয়ে যায়, অসুবিধা হবে না। ঠিক আছে, আসি তাহলে। সে কি, কিছু খাবি না? না গো, একটা ব্যাচ বসিয়ে এসেছি। রিকশা দাঁড়িয়ে আছে, যা তাহলে সাবধানে যাস। রিয়াদে বেরোনোর আগে আমি এক দৌড়ে নিচে নেমে এলাম। দিয়ে যাবার সময় আমার দিকে মুচকি হেসে বেরিয়ে গেল। আমিও হাসলাম। মায়ের হুকুম অনুযায়ী রাত 8টা নাগাদ সাইকেল নিয়ে ভূপেনের বাড়ির দিকে রওনা দিলাম। অবশ্য যাবার আগে একটু কপট আপত্তি করেছি। আমাকে কেন, ধুর, অন্যের বাড়িতে থাকতে ভালো লাগে না, না এইসব আর কি। কিন্তু মা বলল একটা মেয়ে বাড়িতে একা থাকবে। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আপত্তি না বাড়িয়ে আমি বেরিয়ে এলাম। পৌঁছাতে 5 মিনিটের বেশি লাগল না। রিয়া দোতলার বারান্দায় দাঁড়িয়েছিল। আমায় দেখে নিচে নেমে এসে দরজা খুল। আমি সাইকেলটা সিটের নিচে রেখে ওকে পিছন থেকে। রিয়াদে বোধ হয় সবে স্নান করেছে, চুল এখনো ভিজে। আমি ভেবেছিলাম বাসায় কেউ নেই, তাই আমি। রিয়াদে কিছুক্ষণ পরে বলল, আর না, রান্নাঘরে গৌরী ইত্যাদি আছে। দুজনে ওপরে উঠে এলাম। ঘরে টিভি চলছে। চ্যানেল পাল্টে পাল্টে কিছুক্ষণ টিভি দেখার পরেই গৌরী তা দিয়ে সে জানাল তার কাজ শেষ। রিয়াদের নিচে গিয়ে দরজা দিয়ে সে কাউকে ফোন করল, সম্ভবত ভূপেনকে। কারণ হ্যাঁ, সব ঠিক আছে, চিন্তা করিস না, শিবলু থাকবে, বাবা মার খেয়াল রাখি, সেই কথাগুলো কানে এলো। ফোন রেখে ঘরে এসে রিয়াদে জিজ্ঞাসা করল, কি রে, কিছু খাবি এখন? হ্যাঁ, তোমাকে। খুব পেকেছিস, দাঁড়া, তোর হচ্ছে। বারান্দার জানালাগুলো বন্ধ করে রিয়াদে পাশের ঘরে চলে গেল। আমার আর তর সইছে না। বুকের মধ্যে কেমন একটা করছে, গলা শুকিয়ে আসছে। ঠিক ভেবে উঠতে পারছি না যে রিয়াদের মতো আপাতগম্ভীর একজন মেয়ে আমাকে ডেকে এনেছে। কয়েক মিনিট পরে ঘর থেকে রিয়াদে ডাক দিল, আয়, ঘরে আয়। পাশের ঘরে গিয়ে বেশ অবাক হলাম। এর ঝুল হাঁটু অবধি। সারা ঘরে একটা হালকা ধূপের গন্ধ। রিয়াদে, টিউব নিভিয়ে দিন। এরপরে থাকবি নাকি? না, শর্টস আছে ভিতরে। এই ঘরে একটা টিভি আছে, সেটাতে নির্বাক যুগের ছবির মতো শাহরুখ খানের কোনো সিনেমা চলছে। খেয়াল করলাম সবটা জানালা বন্ধ। পর্দা টানা জামা চেয়ারের উপর রেখে বিছানায় গিয়ে বসলাম। রিয়ালিটি বন্ধ করল। এখন শুধু ঘরে জ্বলে থাকা টিউবের আলোয় ঘর আবছাভাবে আসছে। রিয়াদে ফিসফিসিয়ে বলল, কি হলো? তখন তো সিটের তলাতেই শুরু করেছি। এখন চুপ কেন? ভাবছি কি 2টা কথা। শুনি 1 নম্বর, যা হচ্ছে সেটা সত্যি না স্বপ্ন? আর এই পোড়া থাকার কি খুব দরকার আছে? গুনগুন করে গান গাওয়ার সঙ্গে সঙ্গে পা নাচাচ্ছে ইয়াদি। আগের দিন খুব ভালো করে লক্ষ্য করেছি, রিয়াদের গায়ের রং ঠিক ফর্সা বলা যায় না। বিজ্ঞাপনের ভাষায় উজ্জ্বল শ্যামবর্ণ ভগবান খুব যত্ন করে তৈরি করেছে রিয়াদিকে। অবশ্য আগের দিনের ঘটনাটা না ঘটলে তেমন কিছুই জানা যেত না, কারণ অন্য সময় রিয়া এতটাই গম্ভীর থাকে যে কথা বলতে সাহস পেতাম না আমি। পাড়ায় রিয়াদের দারুণ সুনাম, ভালো মেয়ে, বিএ এমএ দুটোতেই ফার্স্ট ক্লাস, ইংলিশের টিউটর হিসাবে দারুণ ডিমান্ড। আমি আর দেরি করলাম না। হঠাৎই ডাইনিং টেবিলের উপর চোখ পড়ল। বিছানা থেকে নেমে গেলাম, সব জানালা দেওয়া আছে। জিজ্ঞাসা করলাম আমি। হ্যাঁ, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? উত্তর না দিয়ে যাও ঘরে গিয়ে টেবিলের উপর থেকে টমেটো সসের বোতল খুললাম। হাতের মধ্যে বেশ খানিকটা সস ঢেলে নিলাম। আমি স্বামী, আশা করি গল্পটি ভালো লাগবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।